চিন্তা করলেই স্ট্রোক হয় ব্যাপারটা এরকম না। আমি সারা দিন রাত চিন্তা করি, ঘুমের মধ্যেও চিন্তা করি, কিন্তু আমার স্ট্রোক হয় না। এবং যারা বুদ্ধিভিত্তিক কাজ করে, যেমন ধরেন শিক্ষক বা যারা এই বুদ্ধিভিত্তিক কাজ করে আর কি, তাদেরকে চিন্তা করতে হয় সারাদিন। একজন ডাক্তার, তার চিন্তা করতে হয় সারাদিন, প্রচুর পড়াশোনা করতে হয়, চিন্তাই করতে হয়। চিন্তা করলে স্ট্রোক করে, এইটা একটা ভুল ধারণা। Desh Health Center, holistic health care for your family. Be healthy naturally. স্ট্রোক করার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যদি আপনার রক্তচাপ বেশি থাকে, যেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলি। যদি আপনার রক্তচাপ বেশি না থাকে, তাহলে আপনার স্ট্রোক করার কোনো সুযোগ নাই। স্ট্রোক হয় ব্রেইনে, স্ট্রোক কিন্তু হার্টে হয় না, স্ট্রোক হয় ব্রেইনে। যখন রক্তচাপ বেড়ে যায়, তখন মাথার মধ্যে ব্রেইনের মধ্যে যে ছোট ছোট রক্তনালীগুলো আছে, সেগুলো ছিঁড়ে যায়। রক্তচাপ সহ্য করতে না পারে সেগুলো বাস্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি স্ট্রোক। এবং কখনো কখনো সেটা মাথার মধ্যে রক্ত জমাট বেঁধে যায়, ঠিক আছে, এবং ব্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করে। যেমন আপনার বাঁ পাশ অবশ হয়ে গেছে, মানে আপনার ডান পাশে ব্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে যদি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, তাহলে কিন্তু স্ট্রোক করার কোনো সুযোগ নাই। এখন রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রণে থাকবে? ওই যে উনি বললো যে ওনার জ্বর, উনি জ্বর ওনার মতো করে উনি বললো, কিন্তু উনি কিন্তু মাপে নাই। থার্মোমিটারে যদি 199 বেশি না পাওয়া যায়, সেটারে কোনোভাবে জ্বর বলা যাবে না। তাতে যদি ওনার মাথার উপরে বেগুন থুলি ভর্তা হয়ে যায় গরমের চোটে, তবুও সেটা জ্বর না। বোঝা গেছে কথাটা? যদি থার্মোমিটারে 99 ডিগ্রির উপরে না যায়, তাহলে সেটারে কোনোভাবে জ্বর বলা যাবে না। ওনার জ্বর জ্বর অনুভব হয়, অনেক কারণে এটা হইতে পারে। শীত শীত লাগতে পারে, নিজের গা একটু, অনেকের গা আছে দেখবেন বেশি গরম, পাশে বসলে দেখবেন যে তার গা গরম, কিন্তু মাপলে জ্বর পাওয়া যায় না। এটা নানা কারণে ঘটতে পারে, এটা কোনো রোগ না। তাহলে রক্তচাপ ঠিক আছে কিনা সেটা আপনার মাপা ছাড়া আর কোনোভাবে বের করার কোনো সুযোগ নেই। তাহলে যাদের বয়স 30 পার হয়ে যাবে, তাদের কাজ হলো অন্তত সপ্তাহে একদিন, না হলেও মাসে 2 বার একটা নির্দিষ্ট জায়গা থেকে রক্তচাপ মেপে দেখা যে ঠিকঠাক আছে কিনা। যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে রক্তচাপের ওষুধ খেতে হবে। অনেকে আছেন যেদিন একটু ঘাড়ে ব্যথা করে, উনি মনে করেন যে ওনার রক্তচাপ বাড়ছে, উনি একটুখানি ওষুধ খাইলেন, অথবা ডাক্তার লিখে দিছে চলবে, 1 মাস খেয়ে বন্ধ করে দিচ্ছে, তাই না? আপনার কি এর আগে রক্তচাপ বেশি ছিল? হাই প্রেশার ওষুধ খেতেন আপনি? কোনোদিন খাননি, মাপেননি। রক্তচাপ যে বেড়ে গেছে তা আপনি বুঝতেও পারেন। এখন ওষুধ খাচ্ছেন? এখনো খান না? না, এই স্ট্রোকের পরে ডাক্তার আপনাকে ওষুধ দেয় নাই? আরে বাবা, ডাক্তার আপনাকে ওষুধ লিখে দিছিল স্ট্রোক করার পরে, সেগুলো কি ডাক্তার খাতি বলেছিল না এগুলো চলবে? আর খায়নি, সম্ভব হচ্ছে না, মানে এর মানে হলে উনি আবারও স্ট্রোক করবে। স্ট্রোক যার একবার করে, তার বারবার স্ট্রোক করার একটা ঝুঁকি থাকে। উনি যদি ওষুধ ঠিক মতো না খায়, তাহলে উনি আবারও স্ট্রোক করবে। ভাগ্য ভালো থাকলে সেইবারেও হয়তো বেঁচে যাবে, আর এক পাশ অবশ্যই। তাতেও যদি উনি ঠিকঠাক ওষুধ না খায় এবং চিকিৎসা না নেয়, তারপরে আবার স্ট্রোক করবে। একদম নিশ্চিত থাকেন আপনি, যদি আপনি ওষুধ না খান এবং রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে আপনার আবার স্ট্রোক করবে। ভয় তো দিতে চাই, আমরা ভয় দিতে চাই যাতে আপনি সুস্থ থাকেন। ভয় দিতে চাই যাতে আপনি সুস্থ থাকেন। আপনার একটা অসুখ হয়েছে, হ্যাঁ, এটা ডাক্তার যদি বলে আর যান কিচ্ছু হয়নি আপনার, তাহলে সে ভুল বললো। সে একটা মিথ্যা সান্ত্বনা দিয়ে আপনার বাড়ি পাঠালো, আপনি বাড়ি আসতে আসতে মরে গেলেন। পারিবারিক অবস্থা কি হলে সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, যে উনি একা ওষুধ কিনতে পারছে না, তাহলে ওনাকে কিভাবে সহযোগিতা করা যায় বা অন্য কোনো পথ আছে কিনা, সেটা হচ্ছে ভিন্ন আলোচনা। কিন্তু ওষুধ ওনাকে খেতেই হবে। এবার আমরা যখন এই যে বললাম যে আমরা কি বলবো, আমরা বলবো যে ওই রক্তচাপের ওষুধ যার ডাক্তার দিছে, আপনি দুম করে বন্ধ করে দেবেন না। রক্তচাপের ওষুধ বন্ধ করা যায়, চাইলে রক্তচাপের ওষুধ বন্ধ করা যায়, কিন্তু সেজন্য আপনাকে কিছু প্রক্রিয়া মেনটেন করতে হবে। কিছু খাবার আছে যেগুলো রক্তচাপ কমায়, সেগুলো খেতে হবে, এবং কিছু কাজ আছে যেগুলো করলে রক্তচাপ কমে। সেইগুলো করার পরে, খাওয়ার পরে যদি দেখেন যে হ্যাঁ আস্তে 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 আপনার রক্তচাপ ঠিক হচ্ছে, তাহলে আপনি একটা সময় যে রক্তচাপের ওষুধ বন্ধ করতে পারবেন। কিন্তু ইচ্ছা মতো, কারণ আপনার মানে ওষুধ কেনার টাকা নাই, এইটা বিবেচনা করে কিন্তু স্ট্রোক হয় নাই এরম না, কিন্তু ব্যাপারটা থাক, ও গরিব মানুষ, স্ট্রোক হবে না, এরম কি হয়েছে? হয় নাই। তাহলে রোগ তো এটা বিবেচনা করবে না যে আপনার টাকা আছে কি নাই। তাহলে আপনাকে যে কোনো মূল্যে, যদি আপনি সুস্থ থাকতে চান, কারণ আপনি এই যে অসুস্থ হওয়াতে নিশ্চয়ই আপনার সংসারে অনেক অসুবিধা হচ্ছে, আপনার নিজেরও অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, আসলে সুস্থ থাকা। এই যে স্ট্রোক যেন না হয়,
আমরা চাই যে স্ট্রোক যেন আপনার না হয়। স্ট্রোক না হওয়ার জন্য কি করতে হবে? আপনাকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু কাজ আছে এবং রক্তচাপ পরীক্ষা করা, নিয়মিত রক্তচাপটা পরীক্ষা করা। আজকে আমরা আপনাদের রক্তচাপ মেপে দিব সবার, কিন্তু আপনাদের নিয়মিত রক্তচাপ মাপার একটা ব্যবস্থা থাকতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এইভাবে আপনাদের চিকিৎসা ব্যয়গুলো কমানো। হার্ট অ্যাটাক, যেগুলো সবচেয়ে বড় বড় অসুখ, যেগুলো মানুষকে একদম ফকির বানায় দেয়, একবার হার্ট অ্যাটাক করলে তার জমি জমা বেচা লাগে, সেটা যেন না হয়। আপনার কিডনি ফেইলিওর, এটা একটা মারাত্মক ধরনের জটিলতা, এইটা যেন না হয়। এইরকম লিভারের কোনো অসুখ, বড় ধরনের রোগ, ছোটখাটো রোগ হয়তো আমরা চিকিৎসা করে সেরে উঠতে পারি, জ্বর জারি এটা সেটা হয়তো আমরা চিকিৎসা করি, কিন্তু বড় অসুখ যখন হয়ে যায়, এই ধরনের রোগগুলো, এবং মজার ব্যাপার হচ্ছে এই রোগগুলো কিন্তু ঠেকানো যায়, বরং জ্বর ঠেকানো যায় না। এই যে ডেঙ্গু, মশা কোথাতে এসে একটা কামড় দিয়ে দেবে না, জ্বর হবে না, এটা ঠেকানো খুব মুশকিল। সংক্রামক রোগ যেগুলো একজনের কাছ থেকে আরেকজনের হয় বা জীবাণু থেকে হয়, সেগুলো অনেক সময় ঠেকানো মুশকিল হয়ে যায়। কিছু কিছু ভ্যাকসিন দিয়ে ঠেকানো যায়, কিন্তু সবগুলো ঠেকানো যায় না। কিন্তু যেগুলো অসংক্রামক রোগ, এই যেমন হার্টের অসুখ, কিডনির অসুখ, লিভারের অসুখ, গ্যাস্ট্রিক, স্ট্রোক, এগুলো কিন্তু ঠেকানো যায়। এবং কেন আমরা ঠেকাতে পারি না? শুধুমাত্র আমাদের না জানার কারণে। এই যে উনি জীবনে কোনোদিন প্রেশার মাপে নাই, ওনার কিন্তু স্ট্রোক হয়ে পড়ে রয়েছে। এবং অনেকে বলে কি, আমার তো ঘাড়ে ব্যথা করে না, তাহলে আমি মাপবো কেন? সব রোগের লক্ষণ একরকম না। মানে প্রেশার বেশি হলে ঘাড়ে ব্যথা হয়, এই ধারণাটা ভুল। আর একটা গ্রামে ধারণা আছে কি, প্রেশার বেশি হলেই তেঁতুলের টক খালি ঠিক হয়ে যায়। এটাও কিন্তু একটা ভুল ধারণা। তেঁতুলের টক কোনোদিন প্রেশার কমাতে পারে না, তাহলে আর এত টাকা দিয়ে মানুষ প্রেশার ওষুধ খাইতো না। ঠিক আছে, এমনি তেঁতুল উপকারী, তেঁতুল আপনি যত খুশি খান, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রেশারের ওষুধের কাজ কখনো তেঁতুলে করবে না। আপনি কি পাতে লবণ খান? আচ্ছা, পাকা খান মানে ভেজে খান? গুড। রান্নায় যেটুকু খায় ওইটুকু খায়, কারণ লবণ আমাদের প্রেশার বাড়ায়। উচ্চ রক্তচাপ এবং কিডনি নষ্ট হওয়ার পেছনে অতিরিক্ত লবণ একটা বড় ভূমিকা রাখে। সেজন্য আমরা যেন লবণ বেশি না খাই, যতটুকু তরকারিতে হয় ওইটুকুই। এর বাইরে যে অনেকে আছে এক গাদা লবণ ভাতের মধ্যে নিয়ে মেখে টেখে খায় বেশ আরাম করে, তারা কয় লবণ না হলে পাঞ্চে পাঞ্চে লাগে, মজা লাগে না। বর্তমানে যে অসুখ বিসুখগুলো হয়, এর জন্য সবচাইতে বেশি দায়ী করা হয় খাবারকে। আমাদের যে খাবার, এই খাবারকে দায়ী করা হয়। কারণ সাদা চাল, সাদা আটা, সাদা ময়দা, সাদা চিনি, সাদা লবণ, এইগুলো যবে থেকে আমাদের খাবারের তালিকায় ঢুকে গেছে, সেদিন থেকে অসুখ বিসুখও বাড়া শুরু হয়েছে। ছোটবেলায় সবাই মোটা লাল চাল খেতেন, তাই না? আপনারা কি খাইছেন নাকি? আর এখন কি খাচ্ছেন? চিকুন চাল, না হলে গলা দিয়ে যায় না। এই মোটা চাল কাটে চিকুন করে দিচ্ছে। চালের উপকারী যে অংশটা, অর্থাৎ লাল যে খোসাটা এবং উপরের যে অংশটা, এটা উপকারী, সেই অংশটা ফেলে দিয়ে আমরা ভিতরের অপ্রয়োজনীয় অংশটুকু খাচ্ছি। আর দামি জিনিসটা কে খাচ্ছে বলেন তো? হাঁস মুরগি। এই যে কুড়ো খাচ্ছে, পালিশ খাচ্ছে, ভালো জিনিসটা আমরা ওকে খাওয়াচ্ছি, আর আমরা খাচ্ছি অবশিষ্টটা, উচ্ছিষ্টটা। চিনি, ছোটবেলায় দেখতাম যে চিনি কোথাও রাখলি সেখানে পিঁপড়া যেত, বা চিনি গলে পানি হয়ে যেত, তাই তো নাকি? এখনকার চিনি গলেও না, পিঁপড়াও হয় না। এক অদ্ভুত চিনি, হ্যাঁ, দেখেছেন না চার দোকানে কাচের দানার মতো চিনি? এ চিনি তো আমি ছোটবেলায় অন্তত দেখি নাই, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। চিনি লাল লাল এবং আঠা আঠা, একটুখানি হাতে লাগলি গলে আঠা আঠা হয়ে যেত। আর এই চিনি হচ্ছে, আপনি এখানে 1 মাস ফালায় রাখবেন, একটা পিঁপড়া কাছে আসবে। সুতরাং এই কৃত্রিম খাবার, এই কৃত্রিম এই যে আমাদের খাবারের যে ভেজাল এবং মানে অপুষ্টিকর খাবার, এটা একটা বড় কারণ আমাদের অসুস্থতার জন্য। আর আমাদের জীবন যাপনের কিছু ভুল পদ্ধতি আছে। আমরা কখন খেতে হবে, কখন ঘুমোতে হবে, এগুলো আমরা ঠিকঠাক মতো জানি না। আমরা যখন ইচ্ছা তখন খাই। আজকে দুপুরে 1টার সময় দুপুরে ভাত খেলাম, পরের দিন 3টার সময় দুপুরের ভাত খেলাম। আজকে সকালে একটু ভালো খাবার দাবার হয়েছে, পেট ভরে খেলাম, পরের দিন পান্তা ভাত খেলাম না, এরকম হয় না অনেক সময়? আচ্ছা, দাওয়াতে গেছি, এই পর্যন্ত খাইছি, আর বাড়িতে খাবার শাক পাতা অর্ধেক খাই উঠে গেছি। এই যে খাবারের যে অনিয়ম, এইটা কিন্তু আমাদের স্টমাক সহ্য করবে না। আপনাকে একই সময়ে প্রতিদিন খেতে হবে, ঠিক আছে? খাবারের স্টমাকের 3 ভাগের 1 ভাগ খাবার খেতে হয়, 1 ভাগ ফাঁকা রাখতে হয়, আর 1 ভাগ পানি খেতে হয়। এবং সেই পানিটা খেতে হবে খাওয়ার আধা ঘন্টা পরে। খাওয়ার মধ্যে পানি খাওয়া যাবে না। খাওয়ার মধ্যে পানি খাইলে আপনার গ্যাস হবে। একদম খালি পেটে থাকা যাবে না, একদম ভরপেট খাওয়া যাবে না। এবং সবসময় চেষ্টা করতে হবে ঠিক সময়, অর্থাৎ খাওয়ার সময়টা ঠিক রাখা। সকালের খাবার যখন আপনি খান, প্রতিদিন একই সময় খাবেন। দুপুরে যখন খাবেন একই সময় খাবেন। রাতে যখন খাবেন একই সময় খাবেন। রাতে খেয়েই আমরা শুয়ে পড়ি, অথবা দুপুরে খেয়ে আমরা একটুখানি গড়াগড়ি দিই। এগুলোও কিন্তু গ্যাস হওয়ার জন্য একটা বড় কারণ। কারণ খাবার খাওয়ার পরে
একটু হাঁটাহাঁটি করা উচিত, ঠিক আছে? অন্তত তার আধা ঘন্টা 1 ঘন্টা। রাতের খাবার বলা হয় ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে অন্তত খেয়ে নিতে হয়। আমরা অধিকাংশই গভীর রাতে খেয়ে আর কোনো কাজ নেই, দাঁড়াম করে যে বিছানায় পড়ি, সুতরাং আমাদের গ্যাস হয় এবং ডায়াবেটিস বা এই ধরনের জটিল রোগগুলো হয়। গ্যাসটাই হচ্ছে আসল সমস্যা, না? এখন এই গ্যাস বন্ধ করার জন্য যা যা করা দরকার সেগুলো কি আপনারা করতে পারবেন? এই যে বললাম ঠিক সময় খেতে হবে, এটা হলো প্রথম শর্ত। কারণ আজকে আপনি সকাল 9টায় খাইছেন, তো পরের দিন ঠিক সকাল 9টায় আপনাকে খেতে হবে। কেন হবে না, সম্ভব না কেন, আমাকে একটু বুঝায় বলবেন কাইন্ডলি। তাহলে কোনটা আপনার আগে না কোনটা আপনার আগে? আপনি কি কাজের জন্য খান না খাওয়ার জন্য কাজ করেন? কোনটা? না, দুটো একসাথে তো হবে না। একটা আগে জীবন না কাজ, কোনটা আগে? এবং সেইটা ঠিকঠাক মতো খাইতে হবে। আপনি দেখেন পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর খাবার কিন্তু নির্দিষ্ট আছে। গরুরে যা দেবেন তা কি খাবে? ওর কিছু খাবার নির্দিষ্ট আছে, সেই খাবারগুলিও খায়। হাঁস মুরগি বলেন, যাই বলেন, অবশ্যই এগুলোকে আমরা আমাদের মতো করে কিছুটা অভ্যস্ত করে ফেলছি। মানে সঙ্গদোষে লোহা ভাষা একটা কথা আছে। যদি প্রকৃতিতে থাকতো তাহলে ও শুধু ওর খাবারগুলোই খাইতো। আপনি যদি একটা ছাগলের সামনে বিরিয়ানি এনে দেন, আমার ছাগল অবশ্য সবকিছুই খায়, যাই হোক, তো সে হয়তো খুব পিৎজা বার্গার এনে দিলে ও হয়তো মজা করে অত খাবে না। কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে পৃথিবীর সবকিছু খায়, অখাদ্য কুখাদ্য, এবং সবচেয়ে বেশি খায়। অখাদ্য কুখাদ্য সবচেয়ে বেশি খায়, দরকারি খাবারটা সে কম খায়। আমাদের রান্নার যে স্টাইল, এইটা আমাদের গ্যাসের জন্য একটা বড় কারণ। আমরা যে তেল বাগার দিয়ে তারপরে যে মশলাটা দেই এবং অনেকক্ষণ ভোনার পরে তারপরে যে রান্নাটা করি, এইটাই হচ্ছে গ্যাস উৎপাদনের জন্য প্রথম কারণ। এই রান্নাটা আমাদের এই সাবকন্টিনেন্ট ছাড়া পৃথিবীর আর কোথাও নাই। কারণ ওইভাবে যখন তেল আপনি ফুটান, তখন ওই তেলটা এক ধরনের টক্সিন তৈরি করে, ফলে গ্যাস আপনার হবেই। অধিকাংশ দেখবেন পাহাড়িরা এবং স্বাস্থ্যসম্মত খাবার যারা খায়, তারা সিদ্ধ খাবার বেশি খায়। সুতরাং আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে সিদ্ধ জাতীয় খাবার বেশি খাওয়া। সিদ্ধ খাবার বলতে কি, ভর্তা টর্তা জাতীয় খাবার একটু বেশি খাওয়া। শাকসবজি আমরা খাই ঠিকই, কিন্তু ওর 23 মাইরে খাই। মানে ও এমন ভাবে রান্না করি যে ওতে আর কোনো পুষ্টি থাকে না। কারণ শাকসবজি যত কম আঁচে রান্না করা যায়, পারলে কাঁচা খাওয়া, তাইলে হচ্ছে উপকার। কিন্তু একদম কাঁচা তো আমরা খেতে অভ্যস্ত না। তাহলে একটু হালকা বয়েল, অল্প তেল দিয়ে যদি হালকা সিদ্ধ মতো করে নেওয়া যায়, মেলা মশলাপাতি দিয়ে শাক ভোনা করে, শাকের রং সবুজ, রান্নার পরে দেখি যে লাল হয়ে গেছে অথবা অন্য রং হয়ে গেছে, কিন্তু শাকের রংটা শাকের মতোই থাকবে, তাহলে সেটা স্বাস্থ্যসম্মত খাবার হবে। তাহলে এইরকম কিছু নিয়ম যদি আপনি মানতে না পারেন, তাহলে আপনাকে গ্যাসের ওষুধ খেতে হবে এবং ওর সাথে সাথে যে ভোগান্তি কথাগুলো বললাম সেগুলো ভুগতে হবে। আর যদি ওখান থেকে বেরোতে চান, তাহলে এই সহজ নিয়ম, আপনার টাকাও বাঁচবে, শরীরও বাঁচবে, মেলা কঠিন কিছু না। আপনারা যে বললেন যে এটা সম্ভব না, এটা সম্ভব। যদি আপনি সিস্টেম করে ফেলেন যে আমরা 9টা থেকে 9:30টার মধ্যে সকালের খাওয়াটা সেরে ফেলি, মানে চাইলেই পারি আমরা আসলে 2টা থেকে 2:30টার মধ্যে যদি দুপুরের খাওয়াটা সেরে ফেলি, আমরা রাতে ম্যাক্সিমাম 8:30 9টার মধ্যে যদি রাতের খাওয়াটা খেয়ে ফেলি, তারপরে আমরা কাজ করবো, অসুবিধা নেই। তারপরে আমাদের যে কাজ আছে সেগুলো করলাম সিম্পলি। কারণ আপনাকে কেউ সুস্থ রাখতে পারবে না যদি আপনি সুস্থ থাকতে না চান। সবার আগে চেষ্টাটা আপনাকে করতে হবে। আমি ওই অত দূর থেকে এখানে এসে আপনাদেরকে সুস্থ রাখতে পারবো না, বরং আপনারা অসুস্থ হলে আমার লাভ। আপনারা যত বেশি অসুস্থ হবেন, তত ডাক্তারদের, কিন্তু আমি চাই ব্যক্তিগতভাবে, আমি চাই যে আপনারা যেন অসুস্থ না হন, আপনাদের যেন ডাক্তারের কাছে যাওয়া না লাগে, আপনাদের যেন অসুখ না হয়। এটা যেমন ওনার ওজন সামান্য বেশি আছে, ওনার ওজনও বেশি আছে, কাকিমার ওজনও বেশি আছে। ওজন বেশি থাকলে হাঁটু ব্যথা ঠেকানোর কোনো সুযোগ নাই, হবেই। কারণ হাঁটুর একটা নির্দিষ্ট আপনার শরীরের যে স্ট্রাকচার, সেই অনুযায়ী একটা ওজন আছে, সেই ওজনের বাইরেও সহ্য করতে পারবে না, হবেই হাঁটু ব্যথা, কোমর ব্যথা হবেই। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। আপনারা অনেকে হয়তো বললেন যে মোটাকে আমি ইচ্ছা করে হই। শুধুমাত্র থাইরয়েডের প্রবলেম আর কিছু রোগের কারণ ছাড়া অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছে করেই মোটা হই। খাওয়া দাওয়ার নিয়ম কারণ মানি না বলেই কিন্তু আমরা মোটা হই। শুধুমাত্র 2-1টা রোগের কারণে মানুষ মোটা হয়, আর বাকি 80-90 ভাগ হচ্ছে ইচ্ছা করেই মোটা হই।